বিয়ে করার খুব শখ জমেছে, তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পিছনে মাছির মতো ভন ভন করছিলি কেন? সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াজ ভাইয়া। শুধু রিয়াজ ভাইয়া বললে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায়, যাকে সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসছে। আর মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ যেই ছানাকে বরপক্ষ দেখতে এসছে অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কি ওনার? বিয়েটা তার নিজের হচ্ছে, ওনার তো নয়। একার জনের বিয়ে দেখে ওনার এত পিত্তি জ্বলে কেন? ভেবেই ছানার প্রচন্ড রাগে মনে রিয়াজকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়ে হবে, তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর অমন দুঃসাহস আপনাকে দিয়েছে কে শুনি? আমার গাল ফাটাবে আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। রিয়াজ এবার আরো রেগে যায়। ছানাকে আবার দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াজ ভাইয়া? যা সত্যি তাই বলছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস? আমি তো কারোর সাথে প্রেমই করিনি, তাহলে কারো মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? বাহ! কদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ও ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে। অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। বলেই সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াজ রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াজের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়, কেউ যদি দেখে ফেলে। সে আর দেরি করল না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াজকে পাশ কেটেই রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার ধুধু করে উঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যেই মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো সে মানুষটির মুখের ওপর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই সানা, নিচে এত দেখি একটু। সানা তরহর করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, তার মা বাবা, রিধি, বোন, সফি ভাই, সাফা কাজিন, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এনগেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না, শুভ কাজ দেরি করতে নেই। তোর ফুপি ঠিক বলছে সানা, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়াজ এসে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে। বাজখাই গলা বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াজের কথায় সানা জবাব দেয়নি। রিয়াজের দৃষ্টিটা এক প্রকারে উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা। ফুপি, বাবা, এখানে আমার আর কিছু বলা নেই। সানা নিজ রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বোঝে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকার শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকাত আলী তার বোনের বাড়িতেই পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেয়। নতুন ভেবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সফির 7 বছর আর রিধির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পত্তির মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্ত্রী অনেক বড় বিজনেসম্যান।
এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াজ বিজনেস দেখাশোনা করে। সানা সে কৈশোর থেকে রিয়াজকে দেখে আসছে। দেখতে দেখতে তার মধ্যে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে লাগে রিয়াজকে। মনে মনে ভালোবাসাটার থলি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় রিয়াজকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমলে বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াজ টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সেদিন সানা টিপটিপ পায়ে রিয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি। রিয়াজ ফোন থেকে মুখ তুলে বলে, কিছু বলবি? কি বলবি তাড়াতাড়ি বল। বলি আবারও মোবাইলে মুখ গুজে নেয়। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক পাটক শেষ করে বিদায় তো হবে। বিরক্তি যত সব। আজীব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াস কিছুক্ষণ মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটি আশাও করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইল গুটাতে থাকে। সানার দুই চোখের কোল বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াস দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়। কিন্তু রিয়াস আর সানার দিকে তাকায়নি। তাকানোর প্রয়োজন বোধও করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন। কারণ তার ছেলে এখন ছাদে, এই মেয়েটা আবার এই সময় ছাদে গেছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দিই, খেতে দিই, সবকিছুতে তোদের সুবিধা দিই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরের তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোকে আমার অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথার পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি। আসলেই তো সে ওনার ছেলের পিছনে ঘুরঘুর করে। সেই দিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেই দিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষের জীবন কতটা সংকটাপন্ন হবে। তারপরে তার দুইটা ভাই বোনও আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারল না। ডিসিশন ফাইনাল করলো রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে। ভুলে যাবে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাত তার কি কান্না, দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে আর পড়াটা স্বামীর ঘরে থেকেই চালিয়ে নিবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে সানার চোখজোড়া ভিজে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোনার একটা ক্রিস্টাল চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কুকুলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটি তার পেছন আঠার মতো লেগে থাকতো, মাকে আটাসাটা দাহানা করে তার রুমে চা নিয়ে যেত, ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলোই বলে দিল। মানছে সে, হঠাৎ সানার অমন কথায় কি উত্তর করবে নিজেই ভেবে পাচ্ছে না। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল, আর সানা তা বুঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসে তা সে সানাকে বুঝতে দেয়নি। সানা রুমে চা নিয়ে এলো, ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাবলুক দেখে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্তি হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সেই কি কিউট হাসি দিত, তা সানার নজরে আসতো না। এরকম সব ক্ষেত্রে করত। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট্ট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা পরে সাথে হাই হিল নিয়ে যখন সবার সামনে এলো,
রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়া হয়ে গেল। দোস্ত, ওই মেয়েটাকে আমার চাই, ওই মেয়েটাকে আমার চাই, এই চাই বলতে বলতে একদম রিয়াসের কানটা জ্বালাপালা করে দিল তারা। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। আমেজ মাখানো গলায় বলল, তোরা আমার গফকে নিয়ে যাবে? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয়নে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লালপুরিটা অন্যের হয়ে যাবে। কোকোলাটা তো শেষ করবি রিয়াস, এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবেদের কথায় ঘোর কাটল রিয়াসের। আবেদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার জানেন জান দোস্ত, এদের সাথেই সবকিছু শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটাকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিসনি, তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বুঝা লাগে। এই, তুই সবসময় উল্টোটা বেশি বুঝিস। সবাই কি আর তোর মতন মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াজ বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল। ফলটা এখানে কার? ফলটা তোর, গাধারাম। সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে, তারপরও রিয়াজ সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর ফেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন ছ্যাঁকা খাবিয়া বাঁকা বানিয়ে দিয়ে যাইতেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতে রিয়াসের মনটা ভালো না, তার ওপর তোদের নাদুস নুগেশ কথাবার্তা। বলেই আবেদ এবার রিয়াসের দিকে ফিরে, তুই কোকোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডসদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকোলাটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকোলাটা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যের দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরও যদি সানা না বোঝে, তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হোয়াট? কিডন্যাপ? অবাক হবার কিছুই নেই রিয়াস, এছাড়া তোর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবল, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগে হলো সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, তাহলে সকালের সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমতে। চেষ্টাতে যখন ব্যর্থ হলো, তখন মুখে একগাদা বিরক্তি নিয়ে আবার বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলির আপুর কারণে। তুলি আজ সন্ধেই তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরে যাবে, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটট থেকেই তুলিকে রিক্ত হাতে যেতে বাধ্য করল। ওমন বিহেভে এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন উসখুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে বাড়ির কাজের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লাগে 1 কাপ কফি করে নিয়ে যাইতেন। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি কইরা দিতেন। ফুপি ঘুমিয়ে গেছে? হক করলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলেই সে মিনা খাতুনকে ডাক দেয়। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে কথা শেষ করেই চলে আসবে বলে সেই যে রুমে ঢোকে, কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মিনা খাতুনের এখনো আসা নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে? কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না।
ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠস্বরে সানার সদ্বিদ ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস ভাইয়া স্ট্রেইট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থর থরে কেঁপে ওঠে। বার দুয়েক ঢোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুহিয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া প্লিজ, আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এ কথার পিছে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটুও মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আবার চোখে পড়লে ফুপির কানে, আর তখন ক্যাল্লাপ হতে। ভেবি সানার চুপ থাকলো না। ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটা কই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায়, তখনই রিয়ার সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চান না। রিয়াসের চোখে দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না। তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াস সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করবো, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে ওঠে। আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায়? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় ছিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ। আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্য দিক তাকিয়ে আছে। তার কাছে কেমন অস্বস্তি লাগছে। মনে সন্দেহ হচ্ছে, এ হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে কোনো কারণ থেকে নয় তো? আফসোস মিশ্র কষ্টে মন নিয়ে কফি বানায়। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ারও সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো। পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্যে আর একটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই হয় নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া ভিজে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথা শব্দে সানার ভোর কাটে। রিয়াস কফি বানানো শেষ করেছে, সেটা সানার ভাবনা জগতে বিচরণে খেয়ালই আসেনি। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। হ্যাঁ। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপর। উদাস দৃষ্টিতে নৈশব্দে কফিতে চুমুক। পাশে দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষের সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে পাবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝেই সানার চোখ ঝাপসে আসে। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া, ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াস সানাকে তার বাহুডোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের মুখে হাসি চেপে ওঠে। অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে।
কল বাজতেই রাহুল এক হাতে মুইয়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে। রিসিভ করতে ওপাশ থেকে একটি কণ্ঠ বলে উঠল, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়, সানা এখন আমার দু হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কুইক। ওকে। বলেই আবেদকে নিয়ে বিল্ডিং এর পেছনে মই নিয়ে লাগায় এক ছুটি। মই দেয়ালের সাথে ঘেঁষাতেই রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মিলে চারপাশ তাকায়ে চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সানা কাপা এবং ভয়ার্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াজ ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে তার দিকে এগিয়ে আসছে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলেই রিয়াস হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি জানো, ওটাই মনে কর। বলেই রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তে সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছুঁয়ে যায়। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসার সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না। বলার মাঝেই সানার দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াস ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাউচ্চ তোলে। স্বাভাবিক এবং সুদৃঢ় কণ্ঠে বলে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারে বাধ্যই হয়েছি। তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানার চুপ থাকা দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার অত কিছু ভাবতে ভালো লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটাকে শুনি। এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাব্বা। হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি চাপে রিয়াস। সানার বিস্মিত চোখ জোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সেই কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না, আমি হতে দিবও না। আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই সানা বিছানা থেকে নামতে যায়। অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথই বন্ধ। মা, মামা, মামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরো রাগ উঠে যায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিজ, অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্য আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামুখা সময় নষ্ট। যে করেই হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে।
বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার তেমন কেউই নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতালে নিয়ে যাবার জন্যে। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরোতে কিভাবে? সানার ভাবনার মাঝেই রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলেই রিয়াস সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই রিয়াস কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লাল পরি, লাভ ইউ, টেক কেয়ার বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুচড়ে ওঠে। রিয়াস এই কাজটা কেন করলো সে? সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সে কষ্টের ধার বইতে? পারবে না। শফি রিধির পথ করে দিতে পারবে না। মায়ের ওষুধের টাকা জোগাড় করতে পারবে না। কিছুই পারবে না। তবে আমাকে পারতেই হবে। এই বাসা থেকে যে করেই হোক বেরোতে হবে, এটা অ্যাট এনি কস্ট। রিয়াস গাড়ির কাছে এসে তুলিকে কল মারে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোষ, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না। ধৈর্য ধর। আমি রাহুল আবেদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর। আমি এখন বাড়ি যাচ্ছি, ক্যাচালটা সামলিয়েই তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরবানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে, বাই। কথা শেষ করেই রিয়াস তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মনে টাটকি খুশি, সানাকে বিয়ে করবে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচেরে বিয়েরও আনন্দে। আহা, কি খুশি আকাশে বাতাসে। রং ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখ মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাজ বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকাত আলী। ওনার মুখটা গম্ভীরই বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সাফির রিধি দাঁড়িয়ে। সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্য কর্মনে। সেই রিধি সাফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটার দিকে ইঙ্গিত শব্দ করে ওঠে। তারপরও সাফা রিধি সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিকবিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান। সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকেও ও শেষ পর্যন্ত এটুকুই শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশ্রীল আর ভদ্র মেয়ে। এমন মেয়েও আর দ্বিতীয়টি হয়ই না। এখন সেই ভদ্র, শান্ত এবং সুশ্রীল মেয়ে গভীর রাতে না নাগরের হাত ধরে পালালো। আসলে খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যিই প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মায়ের অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি ওমনটা মনে হচ্ছে না। কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেননি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআন তিলাওয়াত করত, চাল চলন মার্জিত ছিল। বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা ওরকম করতেই পারে না। না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখের মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতেই উধাও হবে। কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছেন না। সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বুঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বুঝকে নিচ্ছেনই না। ওনার একই কথা, সানা কোন নাগরের সাথে চলে গেছে? না হলে এনগেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝেই মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে সানার বরপক্ষদের লোক। মিসেস রিমা সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধাভরা চোখে সানার বাবার দিকে তাকায়। রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এনগেজমেন্টটা ক্যান্সেল করতে হবে। মেয়েটা সুস্থ হলে পরের ফাইনাল ডে দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সাথে কথা বলা শেষ হলেই লিয়াকাত আলীকে বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি।
খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখে লাভটা হবে কি? একদম ঠিক বলেছ মা। বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ভিড়ল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যের মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম না রটানোর আগে আগে ওকে ওই বরপক্ষেদের হাতে যেন তুলে দিতে পারি। কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন? ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে? আজইরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গাতেও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে, উনাদের মেয়ে আর আসবে না। তুই বললি উনাদের মেয়েকে পেয়ে যাবে। যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াস, তোমার কথার সাথে আমি কিছুটা মতো আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফের খুঁজে পাই, আর খুঁজে ফেলেও ইও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। সাহেলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বোঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে। কষ্ট হলেও ভুলে যাবার চেষ্টা করো। সাহেলা ভারক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারো কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। এরপর কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াস ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল। এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যার আগে আগেই। রিয়াস চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরোতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। রুমের ছোট্ট দুটি জানলা, যেগুলোর গ্লাস দেয়ালের সাথে অ্যাটাচড, বেলকুনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের উপর আবার লেপ্টে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও নমল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূবাকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালে। আকাশ শুনল, সেও শুনল, তবে চুপি চুপি। কিন্তু লাভ আর হল না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পরমুহূর্তে দেখল তুলি আপা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে। সানা, তুমি ভিতর থেকে দরজা লক করোনি? সানা তুলির এ কথাটার জবাব না দিয়ে জিরো হাতে পাশ থেকে ওড়নাটা তুলে তা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এই বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে গালে বলিরেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নিরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আজ যার সাথে এনগেজ হতে তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। রিয়াজকে ছোট্ট থাকতে দেখে এসেছো, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব ভালো, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। আপু, ভালোবাসা আসে,
তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। রিয়াসকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভেবে রিয়াসকে ভুলে যাবার চেষ্টা করো। আবার রিয়াসকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা করো। তুমি দোটানা রোগে ভুগতেছ। সানা মনে মনে অবাক হয়ে যায়, ইনি তো আমার মনের কথাগুলোই বলে দিলেন, কিন্তু কিভাবে? সানার ভাবনার মাঝেই তুলি আবার বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, যেটা তুমি রিয়াসকেও বলতে পারছো না এবং নিজেকেও বুঝাতে পারছো না। তুমি রিয়াস আর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াসের লাইফ থেকে সরাতে যাচ্ছ। যখন তুমি রিয়াসকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছেলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিওরড। আমি বলবো না তখন রিয়াসের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটাকে আতস্থ করেছো, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছো, তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসেও ভালোবাসাটা চাপা রেখেছো। ঠিক বলেছি সানা? সানা কি জবাব দিবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরোই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে? তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড! সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আত্মস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছে তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াসকে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে, আত্মীয়তার মধ্যে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? 1 দিন, 2 দিন, 3 দিন, পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াস, ওর ব্যাপারে তুমি জানো তো ও কতটা স্ট্রং। বলেই তুলি একটা হাত ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে, তার চুপচাপতার মাঝে ভাবনার উত্তরের চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে রিয়াসকে কল করে। কল রিসিভ হতেই প্যাক প্যাক গলায় বলে, হ্যালো রিয়াস, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দোলা সাজ সম্পূর্ণ হয়নি। দোলা সাজটা শেষ করেই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধব, ওটাই তো পারতেছে না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব ওটাই তো বলার মতো বয়ে পাচ্ছি না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আইসা তোর বউরে পড়া, রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কেন? ইয়ে মানে, আজকে তো গোসল করনি, সেজন্য রিয়ার শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেব। বলেই মিষ্টি হাসলো তুলি। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সানা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শুখে। গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসছে। আসলেই ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমবে। ভেবেই সানা তুলির মুখের উপর আর কিছু বলল না, বাবা মেয়ের মতো বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে খুশিতে শব্দহীন একটা লাফ মেরে উঠে আর অমনি রিয়াসকে মেসেজ করে দেয়। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তার পরপরই আবার যেই তুলি লাল রঙা শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি? মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ চেপে নেয়। আয়নাতে দেখো নিজেকে, কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আর একটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দই বাড়ি খায়, তা হলো রিয়াস ভাইয়ার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো। ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে, তুলি, এই তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌখাট বরাবর পা রাখতেই সানার মাথাটা টুং করে ঘুরে ওঠে। রিয়াস ভাইয়া তো বর বেশে এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নকটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না,
আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। ভাবি কেন বিয়ে করবেন না? কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলছে। আমি লজ্জায় মা বাবা সবার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে। বলেই রিয়াস সানাকে এক সপাটে কোলে তুলে নেয়। কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলেই সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট। আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদে। রিয়াসের ধমকাধমকির করাতলে চাপা খেয়ে সানা কুবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সই করেই একপাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। ঘুমেই করে ফেলুন। আপনার সংসার না করা চাইতে ঘুম হয় ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি, মা, বাবা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আসলেই আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টেক অ্যাগেইন, নাও লেটস গো ইওর হাবি হোম। নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমে কাজী অফিসে পা রাখতেই হাসির ঝুলি খুলছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনো হেসে যাচ্ছে। দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজামু। তুই কি একা সাজাবি নাকি সাথে আমিও সাজামু? এ যেমন বান্দর, এর ফ্রেন্ডস গুলো এক একটা বদের হাড্ডি সার। কুখালের কারখানায় এসে পড়লাম। হে আল্লাহ, রক্ষা করো তুমি। কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নামবো না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্যে রেখে যাই। কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে কাজের দিকে এক ফোঁট তাকিয়ে কথাবা বলল রিয়াস। কাজী সাহেব এ কথার পিঠে কি বলবেন তিনি নিজেই ইতস্ততায় পড়ে যান। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করা বউ আবার অন্যের কাছে বিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারল না, দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তো রাগে পিত্তি জ্বলা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা? ম্যানার্স বোধ নেই। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাকবো, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না। তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থেকো। চলো এবার। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাছোড়বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে, না নড়ছে না টরছে। যদি নেক্সট বার বলার পরও কথা না শোনা তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুকড়ে ওঠে। তখন কোলে নিয়ে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়া অবস্থা হবে। আর কোলে না উঠতে চাইলেও এই নির্লজ্জ রিয়াসটা তো তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে কি করবে ভাবতে ভাবতে সানার পিঠ পিঠ চোখ জোড়া মনের অজান্তে রিয়াসের চোখের ওপর পড়ে। পড়তেই রিয়াস চোখ রাঙানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি তারপর বাধ্যভদ্র মেয়ের মতো সানা রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভেতর ঢোকে। জিহব্বা দিয়ে গলা ভিজিয়ে আওয়াজস্ত গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সঙ্গে কথা বলতেছিলেন। নিচে কারো হইচই শব্দ কানে আসতেই বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পর কথা বলতেছি। বলেই ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবেদ, রাহুলের চোখ মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা খুশি মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশির সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষা জানা নেই আমাদের, না আবেদ এবং রাহুল। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াস নতুন বউ নিয়ে এসেছে।
বউটা কি সুইট, উফ। মানে কোন রিয়াসের কথা বলতেছে? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছি আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট? মজা করতেছো আমার সাথে? ইউহু, মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে গলা উঁচিয়ে রিয়াসকে ডাকে। রিয়াস, ভাবিকে নিয়ে ভেতরে আয় তো। বলার সাথে সাথে রিয়াস এবং সানা ভেতরে ঢুকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে পার সানাকে বউ করে আনবে, এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখতেছেন এখন। রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনের ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে। আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদব কথাবার্তা বলতেছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে, এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেইট করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছা করতেছে, অনেক চিৎকার। করো চিৎকার, যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা, কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোন ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সে রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্যে। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনই পূরণ হবে না। এটা আমি কখনই হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চাচেমেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মিকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের, কি ক্ষতি! দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন, তাই না? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এই কথার পিঠে কি জবাব নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াসকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের? লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট্ট লোক মনে করছে, খুব। মেয়েকে দেয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পারতেন, তাহলে কষ্টটা কমতো। ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি। সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছা হচ্ছে উনি তা নিজেই জানেন না। হাত পা ছুড়াছুড়ি হয়ে আসে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে, আবার এমন উদ্ভট বিহেভ করছে, খুব এবং খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালেন না। সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে করে বন্ধ করে ফেলেন। সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিয়াসকে বিয়ে করলি? দুনিয়াতে আর কি ছেলের অভাব ছিল? সানা চোখ মুখ কুচকে, চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সানার এই কষ্ট রিয়াসের একদম কষ্ট হচ্ছে না, বুকটা দাও দাও করছে। সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যা অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না, ও এখন রিয়াসের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নেব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন, এত ভাববেন না প্লিজ। মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতোয়ার কোনা দিয়ে চোখের কোনার পানিটুকু মুছে দেন। তারপরে চশমাটা আবার চোখে এঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, বলেই রুমের দিকে এগোন। সাহেলা বেগমের না যেতে ইচ্ছা হলেও পরিস্থিতি শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে। যেতে গিয়েও মেয়ের দিকে এক ফুট তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল সে। এর আগে কলুর বলদের ঘানির মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে?
খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, খুব। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার 2 পা জড়িয়ে বলল, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তা আর হলো না। সাহেলা বেগম রুমে ঢুকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। সব ঠিক হয়ে যাবে ভাবি, প্রথম এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে, অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলি তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আস্ত পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানার একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখ মুখে তার বিষণ্ণতা রেখা। রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট, সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বুঝাতে পারছে না। কেউ তো আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে, ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলবে পরের দিনগুলোতে? ভাবতেই মুহূর্তে সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারো হাতের স্পর্শে চোখের নিচটা শুষ্কে ওঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়ার সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। আপনি আমাকে একদম ছুবেন না, এই আপনার জন্য আজ আমার এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আপনার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসাই একদিন সবার মন ঠিকই জয় করে নিবে। দেখিস, আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না কোনো বিশ্বাস আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা বাস থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াস ছোট ছোট চোখ করে সানার দিকে তাকিয়ে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা, ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে। তারপর আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলেই তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল। ভাবেই রিয়াস গলার স্বর খাদে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানা প্রত্যুত্তর করল না। রিয়াস আবার ডাকলো, এই সানা। প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমোতেও দেবেন না। আজ তো আমাদের বাসর রাত। তো আমি কি করব? মানে কিছুটা ইতস্তত বোধ করে এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসরাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি, বাসর। নির্লজ্জ ঠোঁট কাটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরে প্রথম লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, গো টু বিলো অফ বেড। যদি নিচে না যাই? এই কাছে আসবেন না, কিন্তু কাছে আসবেন না, না হলে চিৎকার দিব। তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলেই রিয়াস চোখ বন্ধ করে নেয়। সানা অবাক। রিয়াস যে অমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন, কারণ জানে না। হয়তো মনের অবচেতনে রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সে চেয়েছিল রিয়াস তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্মাখা হাসি টেনে নিয়ে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ল। শোয়া মাত্রই রিয়াস উঠে পড়ল, আর তার তৃষ্ণার্ত মনের মুখটা সানার কানের কাছে গুজে ফিসফিস গলায় বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। বলেই রিয়াস সানার পেটের উপর আলতো হাত রাখল। মুহূর্তে সানার ভেতরটায় বিদ্যুতের মতো ধক করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলে, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেল দুইজন মানব মানবী। শারীরিক সম্পর্কে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের।
ঘুমা ঘুমা চোখে মোবাইল নিতে পেছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে সানা তার ডান হাতের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার ডাগর চোখজোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনের কিছু চুল মুখের উপর এলোপাতারি পড়ে আছে। গোলাপি ঠোঁট দুটো লাভ লাভ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে। রিয়াস টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যে আবার বেজে ওঠে। এবার রিয়াস কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে হাতড়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে রিয়াস কিছুটা ভরকে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই বাবা কল করেছে, না হলে এত সকালে উনার কল করার কোনো কারণ নেই। রিয়াস খুব সন্তর্পণে সানার মাথাটা বালিশের উপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে বেলকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কংগ্রাচুলেশনস মাই সান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড আ ওয়ার্ক। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতেই রিয়াস কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নিবে, তাও সানার সাথে। ভাবনার মাঝে রিয়াস, সানাকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু, তেমনি তার সুশ্রী ব্যবহারও। আর রূপে গুণে তো মাশাল্লাহ, তোর ওই মামিটার মতো বদ না। সারাক্ষণ খালি কানের কাছে ঘেউ ঘেউ করে অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি। এসেই বাসার সব ট্রেনিংকারী উৎপাটন করব। বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে, তাও সানার সাথে। এত ভাবতে হবে না। বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না। বউকে শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, তাহলে রাখছি। বাবার কলটা রেখে রিয়া সেই খুশিতে একেবারে নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজেই উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে যেয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের উপর রেখে দিয়ে মুখে শীষ বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াস বাথরুম থেকে বেরুতে ততক্ষণে সানার ঘুম ভেঙে যায়। সানা চোখজোড়া মেলতেই প্রথম চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল প্যাঁচানো আধভেজা গায়ে রিয়াসের লোমগুলো লম্বা লম্বা ভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপ টপ করে পানি বয়ে পড়ছে। গায়ের রং ফর্সা হওয়ায় তা আরও দরুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুঠাম দেহের টকটকে সাদা ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারল? সে তো রিয়াসের কোনো দিক দিয়েই যোগ্য না। কখন জেগেছো সানা? এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এ কথায় নৈঃসন্দেহ মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি সে মোচড়ে ওঠে। রিয়াস ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দিবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই ধপধপ করে তা নিচে পড়ে যাবে। আর রিয়াস তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যা। মুহূর্তে সানার মুখটা কেমন অসহায় হয়ে ওঠে। সে এদিক ওদিক তাকাতে থাকে। কি করবে? কিভাবে এখান থেকে বাথরুমে যাবে? রিয়াস যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রাম ছাগলটা খুঁটির মতো দাঁড়িয়েই আছে। ভাবনার মাঝেই রিয়াস আবারও বলে, আজ সারাক্ষণ এখানে বসে কাটিয়ে দিবে নাকি? না মানে একটা প্রবলেম হয়ে গেছে। উফ, কি প্রবলেম? আমিও না একটা গর্ধব, কেমন খাপ ছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এর কি উত্তর করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন? বাইরে যেয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসতেন, তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতো তেমন একটা পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যায়। এইটুকুর পথ বাথরুমের কাছে যেই খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছেই, তাও স্যান্ডেল। আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যেয়ে খুঁজে নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি! বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভেতর ঢাকুম ঢুকুম বেজে উঠে। অবশেষে সানা নিজ মুখেই স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর কথা আর কি হতে পারে? আবদার একটা কেন,
এজন্যে হাজারটা আবদার রাখতেও রাজি সোনা। রিয়াস আর দেরি করল না, সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাতলে হাত রাখতেই রিয়াস পেছন থেকে, সানা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এহেন অবস্থায় দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর সানার অবস্থা তো যাই যাই অবস্থা। সে তড়হড় করে বুকের কাছে কাপড়টা জবুথুবু ভাবে ধরে পেছনে ঘুরে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? কি আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, জান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, জান। সানার রাগ মুখ দেখে রিয়াস একটা মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর রিয়াস চলে যেতে পা বাড়ায়। হঠাৎ কি ভেবে যেন আবার এক পা পিছু হটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউর লুকিং সো হট। বলেই রিয়াস চোখ টিপে। কথার উদ্দেশ্যে ছিল সানাকে রাগী লুকে আরো রাগিয়ে দেওয়া। আর সানা চুপ থাকার মতো মেয়ে? সে তো তেলে বেগুনে জ্বলে যেই তার সব থেকে বিশ্রী কথাটা রিয়াসকে শোনাবে, অমনি রিয়াস তার মান বাঁচাতে দিল এক ছুট। আর কি, বেচারি সানা ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এর প্রতিশোধ নেওয়ার গরম গরম জাল চোখ মুখে স্পষ্ট হয়ে রইল। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াস রুমেই ছিল। সে সানাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। পরি? মানে? পরি? কই পড়ি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াস যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রু যুগাল কুচকে বলে, এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? কই পড়ি? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াস ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঢোকর গিলে কিছুটা পিছু হেঁটে যায়। কারণ রিয়াসের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। নিশ্চয়ই সোহাগ খুঁজবে। সত্যি সত্যি তাই হলো। রিয়াস সানাকে হেঁচকা একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলোপাথারি চুলগুলো খুব সযত্নে কানের পেছনে গুজে দেয়। আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ। একটা কিস করি? জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব? রাগ উঠতেছে এখন। এমনিতেই মনটা ভালো নেই। মা বাবা আর ফুপির জন্য আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, পথ ছাড়ুন, নিচে যাব। ইউ নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না। বলেই রিয়াস আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। আর কথা শেষ করতে পারল না। সে যে বেটাইমে রুমে ঢুকে পড়েছে, এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা ভাইজা। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তা ভাবান্তরে নেই। যেই শুনেছে তার মা বাবা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাকে বাঁশ কেটে নিচে আসে। তার মা বাবা সফি এবং রিধির রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যিই নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না কর দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়াস সানার কাছে এসে বসে। রিয়াস, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়ই। বাবা কিছুদিনের মধ্যে দেশে ফিরতেছে সানা। বাবা এসে সব ঠিক করে দিবেন। এর মাঝে অনেক দিন কেটে যায়। এই 4-5 দিনের মতো সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বারবার বন্ধ পায়। মিসেস রিমা বেগম সানাকেও এর মাঝে আর কিছু বলেননি। এমনিতে মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। সেই কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নিবেন তা না। সেদিন সন্ধেই মিস্টার সৈকত হোসাইন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন ওনার ঝলকা ঝলকা। আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছা। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করি। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। তোমাদের মাকে টাইট দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন। সানা হেসে ফেলে।
সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবত। লোকটি আসলেই খুব চমৎকার, মনে কোনো রাগ অহংকার নেই, দেমাক নেই, খুবই সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। যে কেউ দেখলেই ওনাকে এ নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা, সফি এবং রিধির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। ডিয়ার, নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পান। ওনারা তাদের গ্রামের বাড়িতে চলে যান, আর শয়কত হোসেন ওখানে গিয়েই হাজির হন। তারপর উনাদের সব রাগ অভিমানের কথা এক একে শুনেন। লিয়াকত আলীর কথা শুনে প্রথমে লিয়াকত আলী ধান্ধায় পড়া অবস্থায়, তারপর বিষয়টি শৈকত হোসেন ক্লিয়ার করে দেন। ছেলে যে সানাকে বিয়ে করেছে, এতে আমিই তো বড্ড খুশি। ভালোবাসা, প্রেম, এসব স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরব তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসার অর্থ শুধুই ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সব তুচ্ছ। এরপর লিয়াকত আলী নিজের ভুল বুঝতে পারেন। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেননি। শৈকত হোসেনকে বহু কষ্টে বুঝিয়ে টুঝিয়ে অন্য জায়গায় বাসা নেন। সেখানে পরিবারকে নিয়ে বসবাস শুরু করে দেন। তার ভাষ্যমতে সারাক্ষণ আত্মীয়দের মাথায় চড়ে থাকতে তারা কখনো মর্যাদা পায় না। তারা হয়ে যায় তুই তুচ্ছকার। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা শৈকত হোসেন মেনে নেন। তারপর মিসেস রিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন, সুন্দর মতো চলতে থাকে দুটো পরিবারের সংসার।